হারুন ভাই যে কইল বাঁধতে রাখলে সমস্যা হইব। সিনের গ্যারেজ একদিনের জন্য রাইখে যেমন শামীম ভাইয়ের হাতে পৌঁছে দেই, মিয়া ভাই পোলারারে ছাড়ানোর ব্যবস্থা করেন। ভাই আমার এখন টেনশন হইতেছে। সালাউদ্দিন যতই সংসার বিমুখ হোক, আপন সন্তানের বিপদে বুক কাঁপবে না। মন্টু মিয়া শুনেও না শোনার ভান করে রসের কড়াই হতে রসবুন্দিরা আলাদা করেন। রমজান মাসে দোকানের বুট বুন্দিরা সহ ইফতারের সদাইপতি বিক্রি করেন, ভালোই চলে। সালাউদ্দিন আরও কিছু সময় ঘ্যান ঘ্যান করল, কাঙ্ক্ষিত উৎসাহ না পেয়ে হতাশ হন। ফিরে আসবেন তখনই এক খদ্দের সালাউদ্দিনকে উদ্দেশ্য করে বলে ওঠেন, মিয়া ভাই একান্ত একখান ঘটাই খেলছে তোমার পোলায়। সেই ক্ষোভে গ্রামের ময় মুরব্বী রক্ত গরম যুবক পোলাপাইনগুলো তোমাকে ঘরে ভাঙচুর করে আগুন লাগাই দিছে। সে কি আগুনের তেজ! শান্তি বুবুরে দেখলাম কান্তাছে, জলদি আও বাইতে। সালাউদ্দিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলে কি এই সাত্তার আলী! তিনি বিশ্বাস করেন না সাত্তার নামক লোকটা শান্ত চোখে চায়। বিশ্বাস না হইলে গিয়া দেখো, শান্তি বুবুর তো দাঁত লাগে গেছিল। সালাউদ্দিন একদণ্ড দাঁড়ালো না, ছুটে যায় নিজ বাড়ির উদ্দেশ্যে। মন্টু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখে তার গমন পথ। অদর কোণে কিঞ্চিত হাসি চিলিক। সামিনা বেগম কাপা কাপা হাতে মেয়ের মাথায় ব্যান্ডেজ খুলে ফেলেন। শুকাতে শুরু করা ঘা দেখে বুকটা ধক করে ওঠে, চোখ বেয়ে অনর্গল গড়িয়ে পড়ে নোনা জল। কুসুম গরম পানিতে তুলো ভিজিয়ে ক্ষত মুছে দেন। মেয়ের ব্যথা না পায় তাই অতি যত্ন সহকারে কাজ করেন। ঠোঁট চোখা করে ক্ষণে ক্ষণে ফু দিয়ে ব্যথা নিবারণের চেষ্টা করেন। অথচ কিশোরী রূপসা নির্লিপ্ত ভঙ্গিতে বসে, দাঁতে দাঁত চাপলেও ব্যথা কেমন যেন অসহনীয় হয়ে গেছে। প্রথম প্রথম চিৎকার চেঁচামেচি ছোটাছুটি করলো, এখন মালুম মনে হয় না। রূপসা, মা আমার বেশি লাগছে? লাগছে না ব্যথা। মেয়ের জবাবে সানিমা বেগমের মুখের রং উবে গেল। ইদানিং মেয়ের আচরণে খুব বেশি আতঙ্ক কাজ করে। মনে হয় এই বুঝি কারোর অভিশাপের অনলে মেয়েটা দগ্ধ হলো। এই কোমল গলায় বলেন, তিনি কোমল গলায় বলেন, কি হয়েছে রে তোর? দিন দিন কেমন হয়ে যাচ্ছিস? আমি তোর মা, তোর সবচেয়ে কাছের একজন সই। আমাকে সব বলতে পারিস, আমি সব শুনবো। বল না, কোথায় খারাপ লাগে তোর? রূপসার চোখ ভিজে যায়। অবুঝ ব্যাহে এমন চিল্লিয়ে বলতে চায় তার বুকে ব্যথা লাগে, তবে এই ব্যথা ভিন্ন রকম ব্যথা। শ্বাস আটকে আসে, কান্না পায়। কোনো এক পাষণ্ডকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদলে হয়তো বা ব্যথা নিরসন হবে। মেয়ের জবাব না পেয়ে সামিনা বেগম আরও ভীত হন। এই বয়ঃসন্ধির আবেগটা যে ভয়াবহ। রওশন খোলসা করে না বললেও সে বুঝতে পেরেছে মেয়ে ভয়ানক ব্যাধিতে আক্রান্ত হয়েছে, যার নিরাময়ের উপায় শুধু সময়। তিনি মেয়েকে স্নেহময়ী সুরে বোঝাতে শুরু করেন। রূপসার মাথায় সেই চিনচিনে ব্যথা আবারও শুরু হয়। গরম পানির বল ছুঁড়ে মেরে চেঁচিয়ে উঠল, কখন থেকে কানের কাছে প্যান প্যান করছো? আমার মাথায় ব্যথা হয় জানো না? সামিনা বেগম আতঙ্কিত চোখে সম্মুখে চেয়ে রূপসার চলাচল আবছা চোখের আলোয় সম্মুখে দণ্ডায়মান বাবাকে দেখে। গরম পানি বাবার গায়ে লেগেছে। মুহূর্তে সব ভুলে ভীত চিটে গুটিসুটি মেরে বসে রয়। সামিনা বেগম উঠে এসে ভঙ্গুস্বরে বলেন, দেখে না এই যে আপনি আসছেন, ওই মাথা। আর বলা হয় না, গালে হাত চেপে মেয়ের দিকে সজল চোখে চান। রূপসা মায়ের চাহনিতে আরও মিয়ে গেল। বাবার দিকে তাকানোর সাহস হয় না, হাঁটুতে মুখ লুকিয়ে নেয়। রমজান মিয়া রাগে ক্ষোভে তেড়ে আসেন। মেয়ের গায়ে হাত তুলতে নিয়েও থেমে যান। স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, তোর মেয়েকে মেন্টাল হসপিটালে ভর্তি করা, চেঁচামেচি ভাঙচুর, বাড়িটাকে পাগলখানা বানিয়ে রেখেছে। লোকে জানলে ছিছি করবে, তাই সময় থাকতে বিদেয় কর। রূপসার চোখ ঘোলা হয়ে আসে। সত্যি সেই পাগল হয়ে যাচ্ছে হবে হয়তোবা। এখন সবাই পাগলা কারোতে রেখে আসবে। রমজান মিয়া যেভাবে এসেছিলেন সেভাবেই চলে গেলেন। সামিনা বেগম এগিয়ে আসেন মেয়ের কাছে। কিছু বলেন না। মেয়ে বলে কি তার পিচ্ছি রূপটাকে ওনার অপছন্দ? এত সুন্দর আদুরে মেয়েটাকে কেউ অপছন্দ করবে? বিরক্ত হবে? তারপর
দেখেই তো মনে হয় আদুরে কাঠবিড়ালি, অথচ লোকটা কখনোই সোহাগ করে কোলে তুলে নেননি। স্নেহের হাত মাথায় তো দূরের কথা, ভালো করে দুটো কথাও বলে না। তোর মামা ফোন করেছিল, এদের ছুটিতে আসবে এখানে, ওদের সাথেই পাঠিয়ে দেব। ওখানে অনেক ভালো থাকবি তুই। রূপসা কিছু বলে না। মাথায় ব্যান্ডেজ করা হয়ে গেলে নিজ ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো। 4 সিঁড়ি উঠতেই কিছু কথা পদযুগল থেমে যায়। কাজের মেয়ে দুটো নিজেদের মধ্যে আলাপ করছে। নিজ চোখে দেখছি। প্রথমে সব কয়টা মিলা বাড়ি ভাঙলো, তারপর কেরোসিন ঢাইলা আগুন জ্বালাইয়া দিল। শান্তি আপাত গলা ফাটাইয়া চিক করে। আহারে, সিনেকটা খিটখিটা হইলেও ভালো মানুষ হিসেবেই মানতাম। বাপ জুয়ারু নেশারু হলেও ওরে কখনো দেখি নাই। সত্যি কি নষ্টা মাইয়া লগে ধরা পড়ছিল? তাই তো শুনলাম। সত্যি মিসা? আল্লাহ পাক ভালো জানেন, পুলিশ ধরছে না জানি কত পিটাইছে রে। পোলাটা খেক খেক করলেও খারাপ মনে হয় নাই। দুজনের হা হুতাশে কিশোরী মেঘজমা আকাশে আধার নামে ভরা চোখের ঘোলা দিঘিতে এক যুবকের প্রতিচ্ছবি ভেসে ওঠে। পুলিশ কি খুব মারছে? লোকটা ব্যথা পাচ্ছে? এক ছিল সুখু, আরেক ছিল দুঃখু। সুখুর সংসারে সুখের অভাব ছিল না, অন্যদিকে দুঃখুর জীবনে দুঃখের কমতি ছিল না। একদিন সুখু চরকিতে সুতো কাটছিল, ঠিক সেই সময় কোথা থেকে ঝড় উঠে এসে তার সমস্ত তুলো বাতাস উড়িয়ে নিয়ে গেল। শব্দের বুননে রূপকথার মার প্যাচে সুরেলা, শুভা, ইকরা, ইয়ামিন ও ইরফাতকে ভুলিয়ে রাখে। বিদ্যুৎবিহীন অন্ধকার রাত্রিরে ব্যবসা গরমের মশার কামড় সব যেন ভুলে গেল সবাই। হাঁ করে গিলল কিছু রূপকথা। ছোটদের সাথে বড়রাও যেন স্মৃতিচারণায় ভেসে যায় সেই পুরনো দিনে জ্যোৎস্না রাতে মায়ের মুখের রূপকথা। সুরেলা গল্পের সমাপ্তি টানতে বাচ্চারা জেদ ধরে আরেকটা গল্প শোনাতে। ইকরামুল্লাহ হেসে বলল, জনাবা দেখছি ভালোই গল্প জানেন। ছোটবেলায় আমার ভাইয়া শোনাতো গল্প। সুরেলা হাসি মুখে বলে ওঠে। ইকরা তাড়া দেয় গল্প বলার জন্য। সুরেলা নতুন রূপকথায় তাদের ভ্রমণ করায়, বড়রাও পা বাড়ায় সেই পথে। সবার থেকে দূরে আম গাছের মোটা শিকড়ের ওপর বসে আরিফা। রূপকথা কানে কানে ফিসফিসালো, উদাস নয়ন আকাশে টিমটিমে তারার উপর। রওশন মোড়াই বসে বাকি সবার মতোই রূপকথায় মজেছিল। হঠাৎ চোখ চাই আরিফার উপর। আধারের মাঝে আবছা অবয়, সাদা সালোয়ার কামিজে কেমন ভুতুড়ে লাগছে। হুট করে কেউ দেখলে নিখাত হার্ট অ্যাটাক করে বসবে ভাবতেই হেসে দিল। সে সবার অলক্ষ্যে উঠে যায় আম গাছের দিকে। কারোর চোখে না এলো ফরিদা বেগমের চোখে বিঁধে ব্যাপারখানা সাপের মতো ওত পেতে রয়। মন খারাপ? আরিফা নড়ে বসে আর চোখে রওশনির দিকে তাকে শান্ত গলায় জবাব দিল, না। তাহলে একা বসে আছো যে? মন চাইছে। কি চাইছে মন? আরিফা বিরক্ত চোখে চাই। রওশন পকেটে হাত গুটিয়ে শান্ত স্বরে বলল, জানি সময়টা বড্ড কঠিন, তবুও সময়ের সাথে তাল মিলিয়ে পা বাড়াতেই হয়। সবার সাথে এসে বসো, ভালো লাগবে। একা থাকলে একাকিত্ব আরও জেকে বসবে। আসো আসো রিফা। আরিফাঠায় বসে রয়। রওশন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, দীর্ঘশ্বাস ফেলে বলল, চাচি আম্মা আর রিজ ভাই তোমাকে নিজেদের সঙ্গে নিয়ে যেতে চাইছে, কিন্তু তুমি নাকি জেদ ধরেছ, যাবে না খান বাড়িতে। কেন জানতে পারি? রাগটা কি আমার ওপর? আপনি কে? আপনার ওপর রাগ করবই বা কেন? পাল্টা প্রশ্ন ছুটতে সময় নেয় না আরিফা। রওশন লজ্জিত ভঙ্গিতে বলল, জানি শুকনো সরিতে তোমার আঘাতপ্রাপ্ত মন মলম লাগবে না, তবে আমার অনুশোচনাবোধ কিছুটা হলেও লোপ পাবে। সরি রিফা। আরিফা ভিজে যাওয়া গাল মুছে নেয়, কিছু বলে না। রওশন কি বলবে বুঝে পায় না, খানিকটা দ্বিধা নিয়েই বলল, কাল সকালে যাচ্ছ তো আমাদের সাথে, তাই না? আপনার মতো আরো কিছু লোকের কথা শোনার জন্য। রিফা আমি কানের কাছে ঘ্যান ঘ্যান করবেন না তো। আমি কোথাও যাব না, আপনাদের আলিশান বাড়িতে তো আরোই না। আরিফা বিরক্ত সুরে বলে। রওশন হতভম্ব। এই কি সেই লাজুক রিফা যার কণ্ঠস্বরে লাজুকতা চুইয়ে চুইয়ে পড়ত? সে কিঞ্চিত অপমান অনুভব করে চলে যায় উঠোন পেরিয়ে জ্যোৎস্নার আলোয় আলোকিত মিঠো পথে।
সুরেলা বাচ্চাদের সাথে মিলে ঘুলে শরবত বনে গেছে। কয়েক মুহূর্তে যেন বাচ্চাদের মধ্যমণি সুরেলা। তা দেখে ইকরামুল্লাহ হেসে বলল, বাচ্চা পছন্দ আপনার? সুরেলা সম্মতি জানালো। খুব পছন্দ। ইকরাম গলা খাকারি দিয়ে বলল, তাহলে আর দেরি কিসের জনাবা, বেবি প্ল্যানিং শুরু করে দিন। যদিও আপনার জনাবের বেবিদের প্রতি আগ্রহ কম। সুরেলা ভারী লজ্জায় পড়ে। সে তো সরল মনে বলেছে, দুলাভাই এভাবে বাচ্চার কথা বলে লজ্জা দিবে? ইকরামুল্লাহ সুরেলাকে নিয়ে যেতে দেখে হেসে হেসে বলল, আমি আবার পুরনো যুগের মানুষ, তাই বলছি বাচ্চা কাচ্চা নিলে শাশুড়ি আম্মার সব মান অভিমান ধুয়ে মুছে যাবে, তাই একটু ভেবে দেখবেন। নরিন বিরক্ত মুখে ইকরামুল্লাহকে বলল, বয়স কত সুরেলার? ও নিজেই তো একটা বাচ্চা, আর একটা বাচ্চা ক্যারি করবে কিভাবে? আপনি প্লিজ বাচ্চা মেয়েটার মাথা খাবেন না সুরেলা, এখন অনেক সময় পড়ে আছে, এসব ভাববে না। তাছাড়াও রিজে ভাই বাচ্চা তেমন একটা পছন্দ করে না। সুরেলার ইচ্ছে করে লজ্জার আধারে মিশে যেতে কি শুরু করেছে আপা দুলাভাই মিলে। ভাগ্যের শাশুড়ি আরিফ ভাইয়া দূরত্বে বসে আলাপ করছেন, নইলে কি একটা লজ্জাজনক পরিস্থিতিতে পড়তো। ইকরামুল্লাহ নওরিনের কথায় সহমত পোষণ করে বলল, জনাবা, আপনার জনাবের সুসিবায়ুর সাথে নিশ্চয়ই পরিচয় হয়েছে। শুনুন হয়েছিল কি। ইকরাইয়ামিন তখন 1 কি 1.5 বছর। রিস ইয়ামিনকে কুলে নিয়ে আদর করছিল। কত সুহাগ, আহা, আবেগঘন মুহূর্ত। হঠাৎ ইয়ামিন পটি করে দিল, ব্যাস আবেগ গুয়ে বেসে গেল। রিস বমি টমি করে যাচ্ছে, তাই অবস্থা। সেই বেলা আর গোসলখানা থেকে বেরোয়নি। এরপর থেকে আর বাচ্চাদের কুলেই নিল না। বড় হলে অবশ্য নিয়েছে। এ নিয়ে তোমার আফার সাথে রিজের তুমুল ঝগড়া। তোমার আফা তো বলে দিয়েছে, তোর বাচ্চা আসুক তখন দেখবো সুসিবাই কোথায় যায়, তখন গোটাও হালিমের মতো চেটে চেটে খাবি। এটুকু শুনেই তোমার উনি 2 বার বমি করে ফেলেছে। বাচ্চা কাচ্চা নাকি তার দরকার নেই, তবে আমি চাই তোমাদের ফুটবল টিম আসুক। রিজ গুকে হালিম ভেবে চেটেপুটে খাক। বলতে বলতে ইকরামুল্লাহ হেসে দেন। সাথে ইয়ামিন, ইকরা, শুভা, ফরহাদ তো আছেই। নরিনের গোমরা মুখের প্রাণোচ্ছল হাসি। সুরেলা লাজে জুবুথুবু। তাকে লজ্জা থেকে বাঁচাতে আগত ফোনের ঝনঝন শব্দ। সে বাহানায় উঠে একটু নির্জনে চলে যায়। ফোন কানে চেপে বলল, হ্যালো চাচি। হ্যাঁ আমি সুরেলা। হ্যাঁ শুনছি, বলুন কি হয়েছে? কণ্ঠ এমন শোনায় কেন? সুরেলা চিন্তিত বদনে এক নাগারে প্রশ্ন করে যায়। ওপাশ থেকে শাপলার মা বলতে নিয়েও থেমে যায় বারবার। বিরক্ত হয়ে শাপলা মায়ের কাছ থেকে ফোন ছিনিয়ে নিয়ে বলল, সুরাপা, বড় লোক বাড়ির বউ হইয়া তুমিও কেমন অহংকারী হইয়া গেছো। একবার খোঁজ অব্দি নিলা না, ফোন করলেও পাওয়া যায় না। জানো কি হয়েছে? সুরেলার চিন্তা হয় কি হয়েছে তাকে জিজ্ঞাসা করতে হয় না। শাপলা এক একে সব খুলে বলে। সুরেলা বিমূঢ় হয়ে পড়ে। কি বলে কি শাপলা? পাগলেটার মাথা যায়নি তো? শাপলা হু হু করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ঘরে খিচুটি অবশিষ্ট নাই আপা, সব পুইরে সারখার কইরা দিছে। বিউটি ভাবিরে শুদ্ধ আগুন জ্বালাইছিল। আমি যাইয়া গলার রশি না খুললে ও মরত। চাচি অহনো কান্তাছে। চাচা আইছিল এক দফা, আবার ফুটুয়া সপিডারেও আজ সকালে পুলিশ নিয়ে গেল গা। বাড়ি তো আমরা একলাই আছি। সুরেলা অনেক কষ্টে আওড়ায়। রিজ ভাই। শাপলা যেন জ্বলে উঠল। এই কথা কইও না, চাচি কই পাক দিল, এই পাত্তাই দিল না। কই চিন্তা করবে না, আমি দেখছি, খালি দেখতাছি। আজ শুনলাম ঢাকা গেছে এর চাচা তো চাচারে আনতে। সিন ভাই যে জেলে, এই চিন্তাই নাই। না জানি দারোগা কত মারতেছে সিন ভাইরে, সপিডারেও নিয়ে গেল। শরীরের মাথা ঝিমঝিম করে ওঠে। ভয় আতঙ্কে হাত পা হিম হয়ে আসে। কি বলবে ভেবে পায় না। চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করে। তার ভাইটা আর কত পূর্বে সব ঝুট ঝামেলা আল্লাহ কেন তার ভাইয়ের উপরে ঢেলে দেয়? তাকে কি চোখে দেখেন আল্লাহ? চুলা ফোন কেটে আল্লাহ আল্লাহ জপে। আল্লাহ কাপা হাতে ফোন টিপে রিজের নম্বরে ডায়াল করে। পরপর বেজে বেজে একেই কেটে যায়। সুরেলা রাগ হয় প্রচুর।
মেজাজ ধরে রাখা তাই, তবে কল করা বন্ধ করে না। বেশ কয়েকবার পেঁচে পেঁচে একবারে কেটে দেয় ওপাশ থেকে। পরপরই বেজে ওঠে ফোন। শৈলা রিসিভ করে কন্দনরত গলায় বলল, রিচ ভাই, আমার সিন ভাই। কণ্ঠ জড়িয়ে আসে সুরেলার, সম্পূর্ণ করতে পারে না। ফোনের ওপাশে রিচ ফোঁস করে শ্বাস ফেলে বলল, ডার্লিং, আমি সবটা জানি, তুমি টেনশন করিও না, আমি সব সামলে নিব। কোথায় আপনি? অনেক কষ্টে উচ্চারণ করলো সুরেলা। নরিত জবাবে বলল, বলেছিলাম তো, এয়ারপোর্টে আমি আর আব্বা নিশান চাচুকে রিসিভ করতে এসেছি। সুরেলা রাগ হয় প্রচুর, মেজাজ হারিয়ে বলে ওঠে, আমার ভাই জেলে পড়ছে, না জানি কতটা অত্যাচার সহ্য করছে, আর আপনি আমাকে জানাননি অবধি। ডার্লিং, গলার আওয়াজ নিচে, তোকে জানালে তুই কান্নাকাটি ছাড়া কোন কাজটা করতি শুনি? আর আমি বলছি তো আমি দেখছি ব্যাপার। দেখছি মানে কি? হ্যাঁ, আপনি বললে কারোর সাধ্য নেই আমার ভাইকে আটকে রাখার। রফিজ কাকা মার্ডার কেসে আটকে পড়েছিল, আপনি তাকে বের করে আনলেন না? তাহলে আমার ভাইয়ের বেলায় গা ছাড়া ভাব কিসের? আমার ভাই ওসব কিছুই করেনি, নিশ্চয়ই কেউ ফাঁসাতে চাইছে। আপনি এক্ষুনি বের করে আনুন সিন ভাইকে। প্রয়োজনে বেশি উঁচু কণ্ঠস্বর নরিজের পছন্দ নয়। কেউ তার উপর গলা চড়িয়ে কথা বলবে। সে থমথমে গলায় বলল, একদম চুপ, বেশি বুঝিস আমার থেকে, হুকুম দিচ্ছিস? রিচ ভাই, শাট আপ। আমার উপর কেউ চিল্লাচিল্লি করবে তা আমার পছন্দ না। আমি বললাম তো, আমি দেখছি ব্যাপারটা, তারপরও গলা ফাটছিস। ফোন রাখ এখনই। আর কান্নাকাটি করে মুখ ফুলিয়েছিস তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। সুলা কিছু বলতে নিবে, নরিজ মুখের উপর ফোন কেটে দিল। এতেই ক্ষান্ত হলো না। ফোন সুইচ অফ করে পকেটে রেখে দিল। এমনিতেই চিন্তায় মাথা ব্যথা করছে, তার উপর প্যানপ্যানানি। রিচ ভাই, আপনার শ্বশুর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে কিছু লোকজন, কিছুই অবশিষ্ট নেই আর। ড্রাইভিং সিটে বসা জামালের কথা শুনে নরিজের কপালে আরেকটু ভাঁজ দেখা যায়। যা হচ্ছে সবই তার অনুপস্থিতিতে হচ্ছে। কলকাঠি নাড়ছে কে? চাচা চান, নাকি মন্টু মিয়া, নাকি শেফালি নামক মহিলা? রাত যখন গভীর ঘন ঘটা আধারে হারিয়ে গেছে, তখন বাড়ি ফিরে সাতমান সাদিক নিত্যদিনের মতো মাকে জাগনা পেয়ে চমৎকার হাসল। পাশে ছোট বোন সাদিয়া ও সাব্বিরকে দেখে হাসি বিস্তর হয়। হল থেকে কখন ফিরলে? বিকেলে এসেছি আমি। সাব্বির ভাইয়া হোস্টেল থেকে পিক করে নিল। সাদিয়া উচ্ছ্বাস প্রকাশ করে বলে। সাব্বির ফোনে মগ্ন থেকে ছোট বোন সাদিয়ার কথাই সায় জানালো। সাদমান এগিয়ে এসে সিঙ্গেল সোফায় বসে বলল, এখন বাড়িটা বাড়ি মনে হবে। ছুটি কতদিন থাকবে? ঈদের 7 দিন পর চলে যাব। সাদমান ঠোঁট চোখা করে ও বলে ওঠে। সাব্বির ফোন থেকে নজর সরিয়ে এক পল ভাইয়ের দিকে তাকায়। কিছু বলতে নিয়েও থেমে যায়। কি দরকার দুদিনের ছুটিতে বাড়িতে এসে ঝামেলা করার? তবে সাদিয়া চুপ থাকলো না, মুখটা মলিন বানিয়ে বলল, সব মিলে 10-12 দিন থাকবো, তাই তোমার বউয়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না। সাদমান শান্ত চোখে চায় বোনের দিকে। সাদিয়া আরও বলবে, সুরাই বেগম চোখ পাকিয়ে থামিয়ে দিল। সাদমানের উদ্দেশ্যে বলল, সাদ, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার গরম করছি। না আম্মা, দাওয়াত ছিল, খেয়ে দিয়ে এসেছি। তোমরা খেয়েছো? রূপা খেয়েছে কিছু? সাদমানের কথায় সাব্বির মায়ের দিকে তাকিয়ে বলল, তোমার বউ খেয়েছে? আমরাও খেয়ে নিয়েছি, আম্মা তোমার অপেক্ষায় ছিল। সাদমানের গম্ভীর মুখটা থমথমে হয়ে গেল। মায়ের দিকে তাকে ভরাট স্বরে বলল, রূপা শুধু আমার বউ, বুঝলে আম্মা? ওদের কিচ্ছু হয় না। সাব্বির কিছু বলতে উদ্যত হবে। সুরাই বেগম থামিয়ে দেন। বড় ছেলের উদ্দেশ্যে বললেন, সত্যি কিছু হয়? দেবর ননদ শাশের সাথে কখনো হাসি মুখে কথা কইতে দেখছো তোমার বউকে? আর হাসি মুখে তো দূর, পারতপক্ষে কথাই বলে না, যেটুকু বলে বাধ্য হয়েই বলে। সাধুর ভার্সিটি কলেজ বাসা থেকে বেশি দূরে, গাড়ি নিলে ঘন্টা অবধি লাগে না, তবুও ওরা হোস্টেলে পড়ে থাকে। কেন, কখনো জানতে চেয়েছ? সাদমান শান্ত চোখে তাকিয়ে মায়ের লাল মুখ পানে দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার ছেলে মেয়ে ভালোই জানে
বড় হয়ে গেছে, নিঃসিদ্ধান্ত নিজে নেওয়া শিখেছে। আমি আর সেসবকে নাক গলানোর অধিকার রাখি না। আমি তো বলেছিলাম রূপার দোষ দেখান, আমি ব্যবস্থা নিব। না নিলে তখন কথা বলবেন। আপনারা মুখে কুলু পেটে বসে থাকলে আমি জানবো কিভাবে? সাব্বির চলে যায় বৈঠকখানা থেকে, এর জন্যই বাড়ি আসতে চায় না। এত ঝামেলা ভালো লাগে না। সাদিয়া মায়ের দিকে তাকিয়ে থাকে, কিছু বলে না। সুরাইয়া বেগম বলেন, তোমার বউকে বলো কি হয়েছে, সেই বলুক। আমরা বললে তো ভাবতে পারো মা ভাই বানোয়াট গল্প শোনাচ্ছে। আম্মা যা বলার সোজাসুজি বলবেন। কি করেছে রূপা? কিছুই করেনি সে, আসলে সে কিছুই করে না। তার মধ্যে ন্যূনতম সামাজিকতা নেই। সমস্যা কি আম্মা? সাদমান খানিকটা বিরক্ত নিয়ে শুধালো। সুরাইয়া বেগম বুঝতে পারে না আসলে সমস্যাটা কোথায়। রূপাকে তিনি নিজে পছন্দ করে ঘরে তুলেছেন, ভেবেছিলেন কম বয়সী মেয়ে যেভাবে চাইবেন গড়ে তুলতে পারবেন। কিন্তু রূপা কেমন একঘেয়ে স্বভাবের, সবেতে কেমন গাছাড়া ভাব, কেমন বিষ না মুখ বানিয়ে রাখে সর্বদা। আহামরি কারণ খুঁজে না পেলেও তিনি রূপার ওপর চরম মাত্রায় বিরক্ত। ছেলে পছন্দ করে বউ আনলে না হয় রাগ দেখাতে পারতেন, নিজ পছন্দ তাই ছেলেকে সেভাবে বলতেও পারছেন না, তাই বিরক্তের মাত্রা আরও বেশি। রূপালীর সন্তান সম্ভাবনা না হলে তিনি এসপার ওসপার ভাবতেন। কিছু না, যাও ঘরে যাও। বিক্ষিপ্ত মেজাজে নিজ ঘরের দিকে পা বাড়ালো। রোজ রোজ এসব ভালো লাগে না। রূপাকে নিয়ে কি সমস্যা আমা সেটা বলুক, সে নিজের মতো করে সমাধান করবে, কিন্তু ওনারা তো কিছুই বলবেন না। এদিকে রূপা, সে তো ধরাছোঁয়ার বাইরে। সে বুঝে উঠতে পারে না মেয়েটা আসলে কি চায়। তার কিশোরী মনে এখনও রিচ ঘোরাঘুরি করে কি জানি। সে নক করে ঘরে ঢুকলো। রূপালী বিছানায় বসেছিল। সাদমানের আগমনে তেমন ভাবান্তর দেখা গেল না। মিহিস্বরে সালাম দিল শুধু। সাদমান ব্লেজার খুলে নেয়, টাইয়ের নট ঢিলে করতে করতে শুধালো, এখনো জেগে কেন? রাত জাগতে নিষেধ করিনি আমি? রূপালী নত মুখে জবাব দিল, ঘুম আসছিল না। সাদমান বেডসাইড টেবিলের দিকে তাকালো। দুধের গ্লাস তেমনই পড়ে আছে। রূপালী লোকটার হাবভাব লক্ষ্য করে আগে স্যারেন্ডার করে দিল। দুধ খেতে ইচ্ছে করছিল না, বমি বমি লাগছিল। সাদমান কিছুই বলল না। ধরম করে আলমারি খুলে রূপালীকে বলল, ঘুম আসছিল না? বইরে বাকি সবার সাথে বসতে। সাব্বির সাদিয়া এসেছে, তাদের সাথে দুদণ্ড গল্প করতে ভালো লাগতো। এত ঘুরকোনো স্বভাব তো ভালো না রূপা। রূপালের শান্ত চোখে দেখল বলিষ্ঠ পিঠ পানে, ফর্সা পিঠে নানান ক্ষত, সেলাইয়ের দাগ যা পুরোপুরি মিশেনি, মাংসল বাহুতে অভাব নেই। সেদিকে দৃষ্টি স্থির রেখে রূপালী আনমনে বলে উঠল, ওনারা আমাকে পছন্দ করে না। সাদমান ঘাড় বাঁকিয়ে রূপালীর দিকে ফেরে বরফ শীতল গলায় শুধালো, তুমি তাদের পছন্দ করো? রূপালী চকিত ভঙ্গিতে চোখের পলক ফেলে খানিকটা জড়তা নিয়ে বলল, পছন্দ কেন করব না? তোমার হাবভাব দেখে তো তাই মনে হয়। 3 বছর একই বাড়িতে কাটানোর পরও তোমাদের মধ্যে ফ্যামিলিটি ব্যতীত কোনো কথাই দেখিনি। ওরা কত স্মার্ট, শহরের বড় হয়েছে, নামি দামি কলেজ ভার্সিটিতে পড়ে, কত সুন্দর ইংরেজিতে কথা বলে। আমার ওদের সাথে কথা বলতে কেমন জড়তা কাজ করে। অকপটে স্বীকার করে রূপালী। সাদমান হতাশ হয়, এটা কোনো কথা? এই মেয়েকে বুঝিয়েও লাভ নেই। সে প্রয়োজনীয় কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। রূপালী আলগোছে উঠে দাঁড়ালো। বাড়ি পেট নিয়ে কতক্ষণ হাঁটাচলা করলো। বেশিক্ষণ বসে থাকলে পা কেমন ঝিঝি ধরে, আবার হাঁটলে তল পেটে ব্যথা করে, কি একটা জ্বালা। সাদমান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, ভেজার তোয়ালে বেলকনিতে মেলে দিয়ে ফিরে আসে। দুধ গরম করে আনছি, চুপচাপ খেয়ে নিবে। দুধের কথা শুনতেই পেট গুড়গুড় করে উঠছে। খাবি কিভাবে? কান্না পায় তার, তবুও মাথা কাত করে সম্মতি দিল। সাদমান খেয়াল করে টলমলে চোখ জোড়া। সে দরজা আটকে দিয়ে ড্রয়ার থেকে একটা বয়াম বের করে বলল, আচার খাবে? রূপালীর জিভে লকলক করে ওঠে। নিজ লোভ সামলাতে না পেরে এগিয়ে আসে, খোলা বয়ামে হাত চুবিয়ে মুখে পড়ল। গম্ভীর সাদমান ঠোঁট বাঁকিয়ে হাসে, তাতে লজ্জা পাই রূপালী। ইস, একটু সবর করলে কি হতো? সাদমান রূপালীর বারান্ত পেটে হাত রাখলো। রূপালীর চোখে চোখ রেখে বলল, যখন যা খেতে মন চায় বলবে, নইলে তো বাচ্চার লোল পড়বে।
রূপালীর মলিন মুখে হাসি ফুটে উঠল। সাদমান চেয়ে দেখে সেই হাসি। মেয়েটা সবসময় হাসতে পারে না, হাসলে কতটা স্নিগ্ধ লাগে মুখটা। ইচ্ছে করে আমৃত্যু চেয়ে দেখতে, অথচ মেয়েটার হাসতে যত গোড়ামি। নিচু হয়ে পাজকলায় তুলে নেয় রূপালীকে। রূপালী ভরকায় বেশ। 8 মাস চলেছে। ওজন 60-এর উপরে। যদি হাত ফসকে যায়, সে এক হাতে গলা জড়িয়ে শঙ্কিত গলায় পড়ল। পড়ে যাব তো, নামিয়ে দিন। পড়বে না। গম্ভীর কণ্ঠে দৃঢ়তা। রূপালী আর কিছু বলার সাহস করে না। লোকটাকে তার ভয় লাগে। সেই প্রথম দিন থেকেই সাদমান বিছানায় বসিয়ে দিল রূপালীকে। সে নিজেও সম্মুখে বসে পড়ল। জলদি খাও, রাত জাগা ভালো না। রূপালী আচের খায় চেটে পুটে। ফলে উৎপন্ন চর্চা শব্দ সাদমানকে বিরক্ত করে। তবে কিছু বলে না। রূপালী খাওয়ার মাঝে এই বয়াম সম্মুখ লোকটার দিকে বাড়িয়ে পড়ল। আপনিও খান না? সাদমান হাত বাড়ায়। বয়াম না ধরে ডান হাতের কবজি চেপে আচারে বয়ামে রূপালীর হাত ডুবিয়ে দিল। পরপর সেই হাত তুলে আঙ্গুলে একে একে স্বীয় মুখে পুড়ে চুষে নিল। রূপালীর রুহ অব্দি কেঁপে কেঁপে ওঠে পুরুষালী মুখ গব্বরের উষ্ণ ছোঁয়ায়। কপাল জোড়া লাজে রাঙ্গা হয়ে ফুলে ওঠে। টক মিষ্টির কমিউনিকেশন অতুলনীয়। বলে লজ্জায় পড়ে বেশ। হাত ছুটিয়ে নেই। সাদমান আচার বয়ামে লাগিয়ে সরিয়ে রাখে। রূপালী অবাক সুরে প্রতি উত্তর করল, রাখছেন কেন? আমি আরও আচার খাবো। সাদমান শুনল না। বয়াম রেখে কাছে আসে রূপালী। সমস্ত দূরত্ব ঘুচিয়ে ওষ্ঠাধরের খুব নিকটে ওষ্ঠ নামিয়ে আনে। অধৈর্যকুল ছুঁই ছুঁই মৃদুমন্দ কম্পন মাঝে মাঝে ছুঁয়েও দিচ্ছে। শ্বাস প্রশ্বাস মিলেমিশে একাকার। রূপালী শুকনো ঢোকিল। সাদমান ভট স্বরে বলল, চুমু খাও রূপা, হাজব্যান্ডের চুমোতে প্রচুর ক্যালারি পাবে। রূপালী শিও ঠোঁট চেপে ধরে নাবোধক মাথা নাড়ল। খাবে না। সাদমান হাল ছায় না। নিম্নাধর আলতোভাবে ছুঁয়ে দেয় নরম ওষ্ঠপুটের ব্যবধানে। ফিসফিসিয়ে বলল, চুমু খাও রূপা, দেখো অভিমানের সমস্ত দেয়াল চুমুই হয়ে যাবে। রূপালী বুকে হাত চেপে ঠেলে সরিয়ে দেয়। সাদমান সরিয়ে আসে আলগোছে। বালিশ ঠিকঠাক করে বলল, ঘুমিয়ে পড়ো রূপা, রাত জাগলে প্রেশার বেড়ে যাবে। রূপালীর যার পরনায় অবাক হয়। সে নিজ থেকে চুমু খাবে না, তবে ওনাকে তো নিষেধ করেনি। লোকটা কি রেগে গেল? কিঞ্চিত ভয় লালন করে রূপালী বালিশের মাথা। সাদমান লাইট নিভিয়ে এসে এসি অন করে পাশে শুয়ে পড়ল। রূপালী আপচে আলোয় চোরা চোখে দেখে গম্ভীর মানবের পানে। রূপসার ভাষ্যমতে আস্ত নিম গাছ। সে মিনমিনি গলায় ডাকল, জি শুনছেন? হ্যাঁ বলো রূপা। সাদমান চিত হয়ে চোখের ওপর এক হাত ঠেকিয়ে শুয়েছিল। রূপালী ডাকে অবিচল ভঙ্গিতে সাড়া দিল। রূপালীর বুকটা ধক করে। এমনটা বারবার হয়। লোকটা গমগমে আওয়াজ। রূপা ডাকে। রূপালী মিনমিনি স্বরে পড়ল, রিজ ভাই ফোন করেছিল আপনাকে। কণ্ঠটা আরো গম্ভীর শোনালো। রূপালী উসখুস করে দোনমনা মনে বলেই ফেল, ছোট চাচা যান কত বছর পর দেশে ফিরবে, আমি ওনাদের সাথে যেতে চাইছি, যাব না। সাথে সাথেই মানা করে দিল সাদমান। রূপার টু শব্দ করার সাহস করে না। বড় চোখে কান জিপে গড়িয়ে পড়ে নোনা জল। কদিন পরে তো ঈদ। মা বলল প্রতিবারের মতো ইকরাম, দুলাভাই, রিনা আপা, বাচ্চারা সবাই এসেছে। ছোট চাচা যেন বিদেশ থেকে ফিরবে। সব মিলে ঈদের কদিন বাড়ির আনাচে কানাচে আনন্দ বয়ে বেড়াবে। অথচ গত ঈদগুলোর মতো এই ঈদটাও তার একাকী কাটাতে হবে ভাবনাতে দম আটকে আসে। বিতমন আরেকটু সাহস সঞ্চয় করে বলল, যাই না একটু। সাদমান চোখের উপর থেকে হাত সরিয়ে নিল। কাত হয়ে রূপালীর দিকে মুখ ফিরে শোয়। হাত বাড়িয়ে পারন্ত পেটে বুলাতে লাগলো। আমার পোড়া রক্ত ঠোঁটে ঠোঁটে চেপে চুমু খাও রূপা, তাহলে যেতে দেব। কি ভয়ঙ্কর কথাবার্তা! রূপালী পারবে না বিধায় লোকটা এমন সত্য জুড়ে দিল। যেতে দিবে না সরাসরি বললেই হয়। সে অভিমানে মুখ ফিরিয়ে নিল। সাদমান দূরত্ব ঘোচায়। ফুলো পেট থেকে মেঘচি সরিয়ে ঠোঁট চেপে ধরে। কবে আসবে সে? আর কত অপেক্ষায় পূর্বে হৃদয় ঘন ঘন চুমু এঁকে দিল। রূপালী শান্ত চোখে চায়। লোকটার আচার আচরণে প্রকাশ না পেলেও সে অনুভব করতে পারে বাচ্চার জন্য লোকটা কতটা মরিয়া। সাদমান হুট করে মুখ নামি রূপালীর ঠোঁটে ঠোঁট চেপে ধরল। কিছু অবিচল থেকে কিঞ্চিত দূরত্ব মেপে বলল, খাবে চুমু?
আবার এক কথা। রূপালীর লজ্জায় শ্বাস আটকে মারা যাবে। লোকটার হঠাৎ কি হলো? সাদমান ফোঁস করে শ্বাস ফেলে সরে যাবে। এক জোড়া কোমল হাত টি শার্টের কলার চেপে আটকে নিল। সাদমান চকিতে দৃষ্টি ফেলে। তাকে চমকানো তারার মতো চমকে দিয়ে রূপালী ঠোঁট চেপে ধরল, তবে ঠোঁটে নয়, বাম গালের একাংশে। স্থায়ী তো কাল খুবই সীমিত। সাদমান ভুরু কুচকে চায়, বিরক্ত মুখে বলল,